আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এবারই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লড়বেন বগুড়া 6 আসনে, আর বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে প্রার্থী হবেন বেগম খালেদা জিয়া। ঘোষণার পরপরই এই আসনগুলোতে আনন্দে মেতে ওঠেন দলের নেতাকর্মীরা। বগুড়া 6 আসনে প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আর দলের চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা নিয়েও ভোটে লড়বেন 3টি আসনে। বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসনে প্রার্থী হবেন তিনি। দলের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পরই বগুড়ার নবাববাড়ির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। আমরা আশা করছি বগুড়া 6 থেকে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীতে বাংলাদেশের আগামীতে নির্বাচন হবে। সেই নির্বাচনে বগুড়া সদরের বাসী তাকে দলমত নির্বিশেষে তাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে তাকে দেখতে চায়। দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার পর আনন্দে মাতেন নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে জড়ো হয়ে একে অপরকে মিষ্টিমুখ করান তারা। দিনাজপুরের যে উন্নয়ন, দিনাজপুরের জনগণের যে চাওয়া যে বেগম খালেদা জিয়া যে দিনাজপুরে আসে, দিনাজপুরের উন্নয়ন শতভাগ হবে। দিনাজপুরবাসী আজ গর্বিত যে একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দিনাজপুরের প্রার্থী হিসাবে পেয়েছি। বেগম খালেদা জিয়াকে ফেনী 1 থেকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজীতে আনন্দের জোয়ার বইছে। আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। আপোষহীন মনোভাব দেখিয়েছেন ফেসিবাদের সময়, সেই নেত্রী আজকে প্রার্থী হিসেবে আমাদের ফেনী 1 থেকে নির্বাচন করছে। ওনার জন্য আমরাই ভোট করবো, ইনশাল্লাহ আসতে হবে না, এখানে না আসলে বিপুল প্রচার করবো ইনশাল্লাহ। ফেনী জেলার জনগণ আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করার ঘোষণা দেওয়াতে মহা খুশি, আনন্দের ভাষা প্রকাশ করা। 1996 থেকে 2008 সাল পর্যন্ত বগুড়ার 2টি আসন থেকে 3 বার নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। আর 1991 সাল থেকে ফেনী 1 আসনে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর দিনাজপুর থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন এবার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর আগে সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 237 আসনের প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান 3টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর এবারই প্রথম নির্বাচনে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাকি আসনে প্রার্থীর নাম পরে জানানো হবে, কিছু আসন শরিকদের জন্য ছাড়া হবে। ফেব্রুয়ারির প্রথম দিকে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের শুরুতে ঘোষণা হতে পারে তফসিল। সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার দুপুরে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান খালেদা জিয়া লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসনে। বগুড়া 7 বেগম খালেদা জিয়া। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 6 আসনে, আর মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও 1 আসনে। বগুড়া 6 তারেক রহমান যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। দলটির নেতারা জানান এবার কেউ হবে না বিদ্রোহী প্রার্থী। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। প্রার্থী তো অফকোর্স শক্তিশালী, নিঃসন্দেহে। আপনার এটা হলো একটা নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 20টি আসনের মধ্যে 13টিতে প্রার্থী দিয়েছে বিএনপি, বাকিগুলো ফাঁকা রাখা হয়েছে।
63টি আসন বাদ দিয়ে 237টি আসনে প্রার্থীতা ঘোষণা করার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ট্রেন তাতে উঠে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতাদের আশা, সম্ভাব্য যে সমস্ত আসনে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তাতে কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন, বগুড়া থেকে তারেক রহমানও বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন, এই ঘোষণায় এলাকাবাসীর প্রতিক্রিয়াকে কেমন দেখছেন? দলীয় নেতা কর্মীদের পাশাপাশি আরো যারা রয়েছেন বিশেষ করে সমর্থক, তাদের মধ্যে তো একটা উচ্ছ্বাস আমরা গতকাল দুপুরের পর থেকেই দেখতে পেয়েছি। আর যখন ঘোষণাটি একেবারেই দলের পক্ষ থেকে আসে তখন এই উচ্ছ্বাসের মাত্রাটা আমার কাছে আরো বেশি মনে হয়েছে। আর এর বাইরেও আমি কথা বলেছি একেবারে সাধারণ ভোটার যারা একেবারে কোনো দলের সাথে সম্পৃক্ত না, তারাও কিন্তু কথা বলছেন এবং তারাও খুশি এই কারণেই যে একসময় যখন এই আসনে খালেদা জিয়া ছিলেন তখন বগুড়ার যে উন্নয়নটা হয়েছে সেই জায়গাগুলো থেকে বিবেচনায় নিয়েছেন তারা, এবং এখন তারা সরাসরি বলছেন যে বগুড়ার উন্নয়নের জন্য এই দুজনকেই তাদের এমপি হিসেবে দরকার বা সংসদ সদস্য হিসেবে দরকার। যে কারণে তারা মনে করেন যে এইবার প্রার্থী হবার কারণে বগুড়ার যেমন অবকাঠামোগত উন্নয়ন হবে, একই সাথে অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও বেশ এগিয়ে যাবে বগুড়া। অন্তত উন্নয়নের ক্ষেত্রে বগুড়া এতদিন যেভাবে পিছিয়ে ছিলেন সেক্ষেত্রে এইবার একটা ধারাবাহিকতা পাবে। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন বগুড়ায় বেশ অনেকগুলো উন্নয়ন হয়েছে, বিশেষ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, আপনি যে রাস্তাটা দেখতেছেন এটাও বড় করা হয়েছে বা প্রশস্ত করা হয়েছে। সে কারণে বগুড়া মানুষের একটা আশায় বুক বেঁধেছেন যে এবার বগুড়ার উন্নয়ন আরো হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই দুইজনই মা এবং ছেলে একসাথে এবারই প্রথমবারের মতো বগুড়ায় তারা নির্বাচন করছেন এবং দুটি গুরুত্বপূর্ণ আসনেই তারা প্রার্থী হয়েছেন। যে দুটি আসন আসলে বগুড়াকে সবসময় রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে, সেই দুটি আসনেই দুইজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবার প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে বগুড়াবাসীর সব স্তরের মানুষের মধ্যে আমরা একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আনন্দের একটা বন্যা দেখতে পাচ্ছি। বিশেষ করে তারেক রহমান যদি একেবারেই এই প্রজন্মের নেতা, তার উপস্থিতি অন্তত বগুড়ায় এটি বগুড়ার মানুষকে যেমন আশার বাণী শোনাচ্ছেন বা বগুড়ার মানুষকে যেমন আশান্বিত করেছেন, একই সাথে বেগম জিয়াও প্রার্থী হওয়াতে বগুড়ার মানুষের এই আশার মাত্রাটা যেন অনেক বেশি উপরের দিকে গেছেন। সব মিলিয়ে বলা যায় যে এবারের দুই প্রার্থীকে পেয়ে বগুড়ার সব শ্রেণীর মানুষই খুশি এবং তারা আশা করছেন যে নির্বাচনের পরে বগুড়ার উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবেন এই দুইজন প্রার্থী। ভোটের মাঠে বিএনপির মনোনয়ন ঘোষণা এবং সেই বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। বিএনপি ঘোষিত 237 জনের তালিকায় নাম নেই স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কিছু হেভি ওয়েট প্রার্থীর। তাদের মধ্যে আছেন নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, রুমিন ফারহানা সহ আরও বেশ কয়েকজন। প্রার্থী ঘোষণার বাকি 63 আসনে হেভি ওয়েট কয়েকজন নেতার নাম থাকতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 237টি সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে বিএনপি। এ তালিকায় নেই আলোচিত বেশ কয়েকজন নেতার নাম, যদিও ঘোষণার সময়ই বিএনপি মহাসচিব জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা, দল মনে করলে যে কোনো সময় সংশোধনী আসতে পারে। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো। প্রার্থী তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও তালিকার বাইরে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমিনুর রশিদ ইয়াসিনও বাদ পড়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা, তবে মনোনয়ন তালিকায় এবার নেই তিনি। ঢাকা 10 আসন থেকে বিগত সময়ে ভোট করেছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সেখানে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল আলম রবি।
বাদ পড়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুন। ঢাকার যুবদল নেতা SM জাহাঙ্গীরও নেই 237 জনের মধ্যে। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা তরুণ নেতা যুবদলের রবিউল ইসলাম নয়নও বাদ পড়েছেন। এছাড়া প্রার্থী হতে চাওয়া স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক MP রুমানা মাহমুদও তালিকার বাইরে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রার্থীদের নামজট ঘোষণার মাধ্যমে রাজনৈতিক কৌশলে বিএনপি এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা। এতে দলটির মাঠের কর্মীরা চাঙ্গা হবে। শুধু তাই নয়, অসুস্থ হলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ভোটের মাঠে দলের শক্তি বহুগুণে বাড়বে বলেও মত বিশ্লেষকদের। নির্বাচন নিয়ে সবচেয়ে সোচ্চার দল হলো মাঠ গোছানোয় বিএনপি পিছিয়ে আছে বলে ধারণা ছিল অনেকের। প্রার্থীদের তালিকা ঠিক করতে দলটির আরো সময় লাগবে বলে মনে করতেন রাজনীতি সচেতনরা। কিন্তু বড় দলগুলোর মধ্যে প্রথম প্রার্থী ঘোষণা করে দলটি চমক দিয়েছে বলে মনে করেন যোদ্ধারা। বিএনপির প্রার্থী নির্ধারণ রাজনৈতিক কৌশলে জেতাই শুধু নয়, তৃণমূলকে চাঙ্গা করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিএনপির এটা একটা স্ট্র্যাটেজিক মুভ, হয়তো এক দুদিন এগিয়ে তারা এটা করলো। এবং এখন যেটা হবে যে মাঠ পর্যায়ে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল প্রার্থীদের, যে কে প্রার্থী হবে না হবে, এর আগে আমরা জানি যে তারেক রহমান সাহেব সবগুলো তাদের যে সম্ভাব্য প্রার্থী তাদের সাথে মিটিং করেছেন এবং বলেছেন যে একক প্রার্থীর পক্ষে কাজ করা হবে। আমার ধারণা আজকের পর থেকে রাজনীতির মাঠের হাওয়াটা পাল্টে যাবে। আওয়ামী লীগ আমলে কারাভোগ এবং দীর্ঘদিন অঘোষিত গৃহবন্দী বেগম খালেদা জিয়া এবার নির্বাচন করবে কিনা তা নিয়েও সংশয় ছিল। এক্ষেত্রে চমক দেওয়া হয়েছে 3টি আসনে প্রার্থী বিএনপি চেয়ারপারসন। এর ফলে কর্মীরা প্রচারণায় উৎসাহ পাবেন বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। যাকে কেন্দ্র করে একটা ঐক্য তৈরি হয়, তাকে সামনে নিয়ে আসাটা বিএনপির জন্য একটা যথার্থ সিদ্ধান্ত হয়েছে। এবং এটা ওনাকে যে 3টা আসন থেকে প্রার্থিতা করা হয়েছে, আগে তো উনি 5টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, হয়তো স্বাস্থ্যগত কারণে সব জায়গায় হয়তো এখন যেতে পারবেন না, সে কারণে হয়তো এরকমটা করা হয়েছে। কিন্তু 3টা আসনে দিয়ে বিএনপি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে জানিয়ে একে সময়োপযোগী সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতৈক্যের প্রত্যাশা করেন তিনি। বলেন, সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও অনেক জটিলতা রয়ে গেছে, তাই প্রবাসীদের তালিকায় অন্তর্ভুক্তির সময়সীমা আরও 15 দিন বাড়ানোর আহ্বান জানান তিনি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, বিএনপির 237 জন প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও জামায়াত 1 বছর আগে সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশে গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও গেজেট প্রকাশ হয়। নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে কোনো রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হলেও তাকে নিজ দলের নির্বাচনী প্রতীকেই ভোটে অংশ নিতে হবে, অর্থাৎ জোটগত প্রার্থীরাও আর অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। এছাড়া ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোট কেন্দ্র নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন বিধি সংস্কার করেছে ইসি। নতুন সংশোধনীতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি। এর আগে জোটের প্রতীকের সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। সংস্কার ও গণভোট নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানে আলোচনা টেবিলে বসতে জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। একে রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বলছেন
বিশ্লেষকেরা। তবে শুধু বিএনপি জামায়াত নয়, সংকট সমাধান ও দেশের স্বার্থে সব দলকেই নিজ উদ্যোগে আলোচনার টেবিলে বসার পরামর্শ তাদের। গণভোট ও রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে এবার আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে জামায়াত। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা একসাথে বসি। এই আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। জামায়াতের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিও বলছে দলটি। তবে এ বিষয়ে দলীয়ভাবে আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিএনপি। রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই, তারা যদি আলাপ আলোচনা করতে চায় দে আর মোস্ট ওয়েলকাম। এ ব্যাপারে আমাদের দলে আমরা আলাপ আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার জন্য বিএনপি তার দ্বার উন্মুক্ত রেখেছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটে বড় দুই দলের আলোচনার উদ্যোগকে ইতিবাচক বলছে এনসিপি। যে কোনো সংলাপ আলোচনা ডায়লগের মধ্যে হতে পারে এবং শুধু একটি দল না, অন্যান্য দলগুলোকেই এই ধরনের আলোচনায় সংলাপে অংশগ্রহণ করানো উচিত এবং সকলেই একসাথে বসে একটি সহজ সমাধানে যাওয়া উচিত। দেশ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চলমান রাজনৈতিক সংকট সমাধানে শুধু বিএনপি জামায়াতই নয়, অন্যান্য দলকেও একই আলোচনার টেবিলে বসার পরামর্শ বিশ্লেষকদের। ভালো একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে তাদের পক্ষ থেকে এবং আমি মনে করি একই টেবিলে বসে শুধু বিএনপি এবং জামায়াত না, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও একই টেবিলে বসে আমি মনে করি এই আলোচনায় অংশ নিতে পারে এবং একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা পৌঁছতে পারে, যাতে করে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে। জুলাই সনদে মতভেদ, বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোটের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এনসিপির প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত। বলেন, যে তালিকা গণমাধ্যমে এসেছে দলের আনুষ্ঠানিক কোনো সভায় তেমন তালিকা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলটির যুগ্ম আহ্বায়ক সারার তুষার ভিডিও বার্তায় জানান, প্রকাশিত তালিকাটি অনুমান ভিত্তিক। প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি, এক সপ্তাহের মধ্যেই সেটি প্রকাশ করা হবে। আনুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান ও তাসনিম জারাকে সেক্রেটারি করে 12 সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছে যুবদলের আরেক নেতা কাজী মুকিতুজ্জামান। সোমবার ঢাকায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর আইনজীবী মাহাদি হাসান জুয়েল বলেন, আদালত মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে যুবদল নেতা নয়নকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারী। এদিকে এক বিবৃতি যুবদলের মিথ্যা মামলায় এনসিপির জাতীয় যুব শক্তি নিন্দা ও প্রতিবাদ জানায়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মতো ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। সোমবার সকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে উদ্বিগ্ন সরকার। বলেন, সরকার এ বিষয়ে আর সংলাপ আয়োজন করবে না। এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আসিফ নজরুল জানান, সরকার চায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সিদ্ধান্ত জানাবে সরকারকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি আইন উপদেষ্টা। পরিষদের একটি জরুরি সভা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের অধ্যাদেশ প্রধান উপদেষ্টা জারি করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, ওই ক্ষমতা আছে কেবল সংসদ অথবা রাষ্ট্রপতির কাছে। সোমবার সুপ্রিম কোর্টের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সংবিধান ও আইনের পরিপন্থী। আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রথমে গণভোট আয়োজন করা উচিত, এরপর সংসদে বিষয়টি উপস্থাপন করা যায়। আইন পাস করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারেন। কারা হাসপাতালে বন্দির ভুয়া তালিকা করে বরাদ্দের টাকা আত্মসাৎ করেন জেলার। অভিযোগ প্রমাণের পর বিভাগীয় শাস্তি হয় শেখ আব্দুল অমিকের। তবে সেই শাস্তি মাথায় নিয়েও পদোন্নতি পান শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগের সমর্থক হওয়ায়। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমে নানা কার্যক্রমের অভিযোগে গত মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দিনাজপুর কারাগারের হাসপাতালে 718 জন বন্দির ভুয়া তালিকা তৈরি করে প্রায় 40 লাখ টাকা আত্মসাৎ করেন তৎকালীন জেলার আব্দুল অমিক। দুর্নীতির প্রমাণ হলে তার 2 বছরের ইনক্রিমেন্ট স্থগিত করে বিভাগীয় শাস্তি দেয় কারা অধিদপ্তর। এরপর কাশিমপুর কারাগারে বদলি হয়ে আবারও দুর্নীতিতে জড়ান এই কর্মকর্তা। কারাগারের বরাদ্দ 13,200 কেজি মসুরের ডাল ও ছোলার ডাল বাইরে বিক্রি করার প্রমাণ মিললে আবারও আব্দুল অমিকের 2 বছরের ইনক্রিমেন্ট স্থগিত করে কর্তৃপক্ষ। চাকরি জীবনে অন্তত 5 বার বিভাগীয় শাস্তি হয় এই কর্মকর্তার, কিন্তু আওয়ামী লীগ সরকারের কট্টর সমর্থক হওয়ায় সব অনিয়মের ঘটনা উপেক্ষা করেই তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করে শেখ হাসিনা সরকার। 5 আগস্ট সরকার পতনের পর সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছেন তিনি। একটা কারাগারে যা বন্দী থাকে তার তো কিছু পরিমাণ বন্দী অসুস্থ হয়ে হাসপাতালে থাকে, ওই সংখ্যাটা বেশি দেখিয়ে এই হাসপাতালের এই খাবারের খরচটা অতিরিক্ত দেখানো হয়েছে এবং এটার জন্য পানিশমেন্টও হয়েছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস তো অনেক হয়েছিল, প্রায় 18-19টার মতো ডিপার্টমেন্টাল ব্যবস্থা হয়েছিল। তার মধ্যে ওনার পানিশমেন্ট হয়েছে হলো আপনার 4টাতে। রাজধানীতে একটি ফ্ল্যাট কিনলেও আওয়ামী লীগ সরকার পতনের পর সেটি বিক্রি করে দেন আব্দুল অমিক। তখন উনি রানিং জেল সুপার ছিল, তারপরে মনে হয় 3-4 মাস পর মনে হয় আসে এখানে উনি সামাজিক মাধ্যমে সরকার বিরোধী কার্যক্রমের কারণে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় জানিয়েছে পুলিশ। রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে নানা ধরনের উস্কানিমূলক এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু সরকার বিরোধী প্রচারণাই নয়, কারা অধিদপ্তরকে অস্থিতিশীল করার লক্ষ্যে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা করেন এই দুর্নীতিগ্রস্ত সাবেক কারা কর্মকর্তা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছরে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে 19.13%।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, কিন্তু ব্যতিক্রম চিত্র বাংলাদেশে। বিশ্বব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2022 সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এফডিআই কমেছে 19% বেশি, চিলিতে কমে প্রায় 26%, ইউক্রেনে 61% আর সুদানে গণঅভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 28%। বিটা চেয়ারম্যান জানান, বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশের সৃষ্টিতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এতে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। আর্থিক খাতে নেওয়া সরকারের নানা ইতিবাচক উদ্যোগে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এতে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রেমিটেন্স $10 বিলিয়ন ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে প্রবাসীরা $1015 বিলিয়ন দেশে পাঠিয়েছে। আগের অর্থ বছরের একই সময় এসেছিল $894 কোটি। অক্টোবর পর্যন্ত রেমিটেন্স বেড়েছে $121 কোটি বা 13.56%। গত অক্টোবরে প্রবাসীরা $256 কোটি দেশে পাঠিয়েছেন। আগের অর্থ বছরের একই মাসের তুলনায় যা প্রায় $17 কোটি বেশি। রেমিটেন্স উচ্চ প্রবাহের পাশাপাশি রপ্তানি আয়ও বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 5.64%। এতে 30 অক্টোবর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $32.14 বিলিয়ন, যা গত 31 মাসের মধ্যে সর্বোচ্চ। বারোটি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। আবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে জমা পড়েছে। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার নির্ধারিত শেষ দিন পর্যন্ত এসব আবেদন জমা পড়েছে। আবেদন করা প্রতিষ্ঠানের তালিকায় আকিজের মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট রবি 36 ডিজিটাল ব্যাংক, বাংলা লিংক ও স্কয়ারে নোভা ডিজিটাল ব্যাংক রয়েছে। এছাড়া ব্রিটিশ বাংলা, উপকারী আমার অ্যাপ, ভুটান ডিকে আমার মৈত্রী নামে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেতে আবেদন জমা পড়েছে কেন্দ্রীয় ব্যাংকে। প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের মাধ্যমে লেনদেন, ঋণ, প্রবাসী আয় গ্রহণ সহ সব ধরনের আর্থিক সেবা হাতে মুঠে চলে আসবে। কোনো ধরনের শাখা স্থাপন ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে পরিচালিত হওয়ায় সেবার খরচ অনেক কমবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশব্যাপী নগদবিহীন লেনদেন, সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে গতি বাড়বে বলেও মত সংস্থাটির। এদিকে রোববার মোবাইল ভিত্তিক আন্তঃলেনদেনের প্রথম দিনে লেনদেন হয়েছে মাত্র $940 টাকা। প্রকল্প শুরুর পর 2 বছরে খাগড়াছড়ির রামগড় থেকে চট্টগ্রামের বারিয়ারহাট পর্যন্ত 38 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে 47%। কয়েক দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি অর্ধেক কাজও। ধীর গতিতে কাজের কারণে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। চট্টগ্রাম বন্দরের সঙ্গে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরকে যুক্ত করতে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয় 2023 সালে। ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে সড়কটি 18 ফুট থেকে বাড়িয়ে 38 ফুট করার দায়িত্ব পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিলকন লিমিটেড। 2 বছর ধরে খোঁড়াখুড়ি আর কাজে ধীর গতিতে সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। গাড়ি ঘোড়া মনে করেন ডেলি অ্যাক্সিডেন্ট, মানুষ ডেলি অ্যাক্সিডেন্ট হইতে আছে এই যে খাদাগুলার কারণে। রুগী নেওয়া যায় না গাড়ি করে, আর এখন হুদি যাইছে মনে হয় না ধুলা বালি সব নষ্ট হয়ে যেতেছে। এই যে বড় গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হয়, মানুষের ক্ষতি হয়। 2024 সালের আগস্টের পর নানা জটিলতায় 10 মাস বন্ধ থাকার পর এবছর জুনে আবারও শুরু হয় কাজ। তবে ধীর গতির কারণে বেড়েছে দুর্ভোগ। গাড়ি চলার মতো উপযোগী নাই এবং পর্যটকদের প্রায় ডেলি 1-1.5 পর্যটক আসে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এবং গাড়ি চলার মতো কোনো পরিবেশ নেই। বড় বড় গর্ত হয়ে গেছে। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা ছিল, পরে তা আরও 1 বছর বাড়ানো হয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছিলাম, সেই মেয়াদের বৃদ্ধিটা আমরা পেয়েছি আমাদের ডিসেম্বর পর্যন্ত। ঠিকাদারেরও টাইম শেষ হয়ে গেছিলো, ওটাও আমরা পেয়েছি। আর যে ফান্ড রিলিজেরও কিছু ব্যাপার ছিল ওগুলো এখন রুখে হয়ে গেছে, এখন পূর্ণোদ্যমেই
যে বাধাগুলো ছিল ওগুলো আমরা মোটামুটি ওভারকাম করেছি। এ প্রকল্পে 9টি সেতু ও 23টি কালভার্ট নির্মাণেরও কথা রয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে 1200 কোটি টাকা। পুরো প্রকল্পের কাজ 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার আশা সড়ক ও জনপথ বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, কাজের ধীরগতির কারণে কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিয়েছে এবং জনভোগান্তি কতটা? দেখুন, 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে কিন্তু পরে যে আসলে এখানে যে ঠিকাদারি সংস্থাটা ছিল সেটি প্রায় 10 মাসের মতো কাজ বন্ধ রেখেছিল, যে কারণে আসলে এখানে মানুষের যে জনভোগান্তি সেটি চরম আকার ধারণ করেছে। আমরা দেখেছি রামগড় থেকে বারুইহাট পর্যন্ত যে 38 কিলোমিটার যে সড়ক সেটি কিন্তু 2023 সালে প্রকল্পটির কাজ শুরু হয়, তবে এরই মধ্যে প্রায় 2 বছরের বেশি সময় কিন্তু পেরিয়ে গেছে, অর্থাৎ এখন পর্যন্ত কাজের যে অগ্রগতি সেটি মাত্র 47%। এখনো পর্যন্ত 23% কাজ কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা সেই যে সড়কটির অবস্থা আসলে বর্ণনা করেছি নিউজে, রামগড় থেকে বারুইহাট পর্যন্ত 38 কিলোমিটার সড়ক, এটির অবস্থা খুবই নাজুক, অর্থাৎ এখানে সড়কটি একই সাথে আঁকাবাঁকা প্রচণ্ড পরিমাণে, এবং এখন যে পরিমাণ কম এবং বড় গর্ত সৃষ্টি হয়েছে সে কারণে আসলে এই সড়কটিতে যান চলাচল প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। এবং আপনি জানেন এই সড়ক হয়ে কিন্তু খাগড়াছড়ি থেকে যারা ঢাকা, ফেনী বা কুমিল্লাতে যায় তারা কিন্তু এই সড়কটি একমাত্র যাতায়াতের উপায়, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। মূলত রামগড় স্থলবন্দর কেন্দ্র করে সড়কটি সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে রামগড় স্থলবন্দর যে যোগাযোগের জন্য কিন্তু এই সড়কটি প্রশস্তকরণের জন্য সরকার প্রকল্প করে এবং সেটি প্রায় 1200 কোটি টাকার বেশি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এবং এর মধ্যে অর্ধেক ভারত সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার বা দুই দেশের অর্থায়নে এই সড়কটি সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এবং এখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে সে ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 5ই আগস্টের পরে কিন্তু এই প্রতিষ্ঠানে প্রায় 10 মাসের মতো কাজ বন্ধ রাখে, যে কারণে আসলে এই সড়কটি এখন পর্যন্ত সেই নির্মাণ কাজ শেষ হয়নি। আমরা এই বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের যিনি চট্টগ্রাম অঞ্চলে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ডিসেম্বরের 26-এর মধ্যে প্রকল্পের যে কাজ সেটি পুরোপুরি শেষ হবে এবং সড়কটি যান চলাচলের এখন যে ভোগান্তি সেটি নিরসন হবে। তবে তারা এখন পর্যন্ত দাবি করছে যে 47% কাজ হয়েছে, কিন্তু বাস্তবতা আমরা দেখেছি আসলে এখানে কাজের যে ধীরগতি সেটি আসলে 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে কিনা সেই বিষয়টা নিয়ে কি সন্দেহ রয়েছে। খাগড়াছড়ির রামগড়ে সড়কের বেহাল এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনে ভাঙনের ঝুঁকিতে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা। এরই মধ্যে বিলীন হয়েছে সীমান্ত পিলার সহ 4টি পিলার। এদিকে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ফরিদপুরের 2টি চরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। দ্রুত ব্যবস্থা না নিলে সিলেটের সাদা পাথরের মতো বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা বিজিবির। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বাহিনীটি। ময়মনসিংহের বরাক নদী ও নেতাই নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। এতে ঝুঁকির মুখে সীমান্তের শূন্যরেখা ও আন্তর্জাতিক সীমানা। বালু উত্তোলনের জন্য বছরের শুরুতেই টেন্ডার আহ্বান করা হয়। অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে 15 লাখ টাকায় ইজারা পান ঠিকাদার সাইফুল ইসলাম কামাল। এছাড়া নির্দিষ্ট অংশে 30টি শ্যালো মেশিনে বালু উত্তোলনের কথা থাকলেও বিশাল জায়গা জুড়ে বসানো হয় শতাধিক মেশিন। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ঘাট পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা। কোনো মেশিন নাই, আমাদেরকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বুঝাই দিয়েছেন, আবার ওইটুক জায়গার মধ্যে আছে। এদিকে গত 3 মাসে 8টি অভিযানে প্রায় 27,000 ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি। তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বালুমহাল বন্ধের আশ্বাস প্রশাসনের। ভূমিধস হচ্ছে এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা শূন্যরেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে। বালু সরানোর কারণে সীমানা পিলার ঝুঁকির মধ্যে পড়তে পারে, এরকম যদি পড়ে আর এতে যদি বিজিবির আপত্তি থাকে তাহলে অবশ্যই সেটা বালুমহল বন্ধ করার দিকে আমরা যেতে পারবো। ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলায় সদর উপজেলার কবিরপুর চর ও শুকুরমুন্সি ডাঙ্গি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়েছে ফসলি জমি ও বাড়িঘর। তবে বালু তোলা নিয়ে কোনো মন্তব্য না করলেও কর্মকর্তারা বলছেন ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের সমীক্ষা সহ অন্যান্য কাজ চলছে। তাদের সর্বাত্মক চেষ্টা করতেছে এটাকে একটা ভাঙনটাকে কমায় এই চরটাকে যাতে রক্ষা করা যায়। পাশাপাশি যেটা বালুর যে বিষয়টা, আসলে বালু উত্তোলন যেটা হয় এটা ফরিদপুর জেলায় বৈধ বালুমহল নাই।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।